SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST মাদ্রাসা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেলে বাংলা বিষয় থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাসের নতুন করে আমরা যে শুরু করেছি আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের বিষয় হলো শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আর নতুন করে আমরা যে ডিটেলস ক্লাস শুরু করেছি তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, আর যারা জানো না তারা জেনে নিও যে ডিটেলস ক্লাস করার পাশাপাশি সেই টপিক সম্পর্কে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে MCQ নিয়ে আলোচনা করে থাকি। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। বাংলা সাহিত্যের ইতিহাস আদি মধ্যযুগের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কিন্তু রয়েছে। আদি মধ্যযুগের সময়কাল হলো 1300 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের প্রারম্ভেই আদিরসাত্মক বৈষ্ণব আদর্শ সমাজে কিছু স্বীকৃত হয়েছিল। প্রাকচৈতন্য যুগে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃষ্ণলীলা বিষয়ক কাব্য বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকাশকাল হল 1916 খ্রিস্টাব্দ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই নামটি, তার পাশাপাশি রয়েছে প্রকাশকাল। এই কাব্যকে কেন্দ্র করে নানা সমস্যার সৃষ্টি হয়েছে, নানা তর্ক বিতর্কও দেখা দিয়েছে। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মুদ্রণের পর থেকেই আজ প্রায় 90 বছর ধরে এই বিষয়ে কত যে আলোচনা সমালোচনা হয়েছে তার ঠিক ঠিকানা নেই। তবুও সমস্যার সমাধান কিন্তু হয়নি। অদূর ভবিষ্যতে পুরাতন পুঁথি না পাওয়া গেলে সমাধান হবার কোনো সম্ভাবনাও দেখছি না। এই কাব্য সম্পর্কে বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে, সেটাই আর কি বলছে। চণ্ডীদাসের নামে বাঙালি পাগল চৈতন্যদেব ও ভাবাবেশে দিবারাত্র চণ্ডীদাস বিদ্যাপতির পদ গান করতেন। তারপর থেকেই চণ্ডীদাসের জনপ্রিয়তা বেড়ে যায়। তার পদে কীর্তনের আসর খুব জমে ওঠে। তার নামে কত গালগল্প, অদ্ভুত অলৌকিক কাহিনী সৃষ্টি হয়। 20 শতকের গোড়ার দিকেও বাঙালি সাহিত্য রসিকেরা চণ্ডীদাসকে এক ও অদ্বিতীয় বলে মনে করতেন। কত সময় 20 শতকের গোড়ার দিকের কথা বলেছে। তারা বিশ্বাস করতেন শ্রীচৈতন্যের পূর্বে চণ্ডীদাস সরল বাংলা ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক অতি উৎকৃষ্ট পদ লিখেছিলেন। বড়ু চণ্ডীদাসের আগে কে লিখেছিলেন? চণ্ডীদাস, এটা তারা মনে করতেন। তার বাড়ি ছিল বীরভূম জেলার নানুর গ্রামে। রামী নাম্নী এক রাজকন্যা ছিলেন তার সাধন সঙ্গিনী। দুজনে মিলে অপার্থিব রাধাকৃষ্ণ লীলা উপলব্ধি করতেন। চণ্ডীদাসের অনেক পদে রামীর উল্লেখ আছে। রামীর ভণিতাতেও কিছু কিছু পদ পাওয়া গিয়েছে, এখানে রামী হবে। কিন্তু 20 শতকের গোড়ার দিকে সর্বপ্রথম চণ্ডীদাসকে সম্পর্কে সংশয় দেখা দিয়েছিল। চণ্ডীদাসের ভণিতায় এমন সমস্ত পদ আবিষ্কৃত হতে লাগলো যে কেউ কেউ একাধিক চণ্ডীদাসের অস্তিত্বে বিশ্বাসী হলেন। বললেন যে এমন পদ, মানে কেউ উন্নত মানের পদ বা কিছু অবনত মানের পদ রয়েছে যা দেখে মনে হচ্ছে যে চণ্ডীদাস একজন নয়, অনেকজনের কথা কিন্তু সেখানে তারা বিশ্বাস করতেন সেই লেখাগুলো দেখে বা পদগুলো দেখে। কারণ একই কবির লেখনী থেকে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট পদ রচিত হতে পারে না। তখনও অনুমান ভিন্ন কোনো প্রমাণ হস্তগত হয়নি। কিন্তু 1316 বঙ্গাব্দে এমন একখানি পুঁথির সন্ধান পাওয়া গেল যার ফলে একাধিক চণ্ডীদাস সম্বন্ধে আর কোনো সংশয় রইল না। প্রাচীন বাংলা সাহিত্যের জহুরি বসন্ত রঞ্জন রায় বিধুবল্লভ মহাশয় 1316 বঙ্গাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে শ্রীকৃষ্ণকীর্তন নামে কৃষ্ণলীলা বিষয়ক কাব্যের একখানি প্রাচীন পুঁথি আবিষ্কার করেন। এই প্রাচীন পুঁথির মধ্যে একখানি চিরকুটও পাওয়া গিয়েছিল, যাতে এই কাব্যকে শ্রীকৃষ্ণের সন্দর্ভ বলা হয়েছে। কেউ কেউ বলেন যে জীব গোস্বামীর শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে একখানি গ্রন্থ রয়েছে। চিরকুটের শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাকি তাকেই নির্দেশ করছে, কিন্তু চিরকুট থেকে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তাই আমাদের মনে হয়
অন্যবিরুদ্ধ প্রমাণও কিন্তু রয়েছে। অন্যবিরুদ্ধ প্রমাণ পাওয়ার পূর্বে একে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা যেতে পারে। অবশ্য সম্পাদক প্রদত্ত শ্রীকৃষ্ণকীর্তন নামটি এত সুপরিচিত যে এখন একে আর অন্য নাম দেওয়া যাবে না। সম্পাদক নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, আর এই নামটি কিন্তু প্রচলিত হয়ে আসে, যার জন্য অন্য কোনো নামের কিন্তু প্রয়োজন হয়নি বা দেখা যায়নি। এখন আমরা জানব শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে। কাব্যটি বসন্ত রঞ্জন রায় বিধবল্লভ বাঁকুড়ার কাকিল্লা গ্রাম থেকে 1909 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। সালটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? 1909 খ্রিস্টাব্দে। পরে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে কাব্যটি প্রকাশিত হয়। তাহলে দেখো যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি কে আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায়, আর এই কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন? 1909 খ্রিস্টাব্দে। আর প্রকাশিত হয় কোথায় থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ইতিমধ্যে তোমাদের যে মাদ্রাসা এক্সাম হয়ে গেছে সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোথায় থেকে আর কি প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আর তার পাশাপাশি দেখো সালটা কি, কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। এখন আমরা জানব কাব্যের রচনাকাল সম্পর্কে। চতুর্দশ শতকের প্রথমার্ধ হলো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল। কাব্যটির রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। পুঁথির পরিচয় সম্পর্কে জানবো একটু। বড়ু চণ্ডীদাসের কাব্যের কাহিনী ভাগবত ও গীত গোবিন্দ থেকে নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি যে এই কাব্যের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? ভাগবত ও গীত গোবিন্দ থেকে। পুঁথিটি তুলট কাগজের উভয় পৃষ্ঠাতেই লেখা ছিল। পুঁথির প্রথম দুটি পাতা পাওয়া যায়নি। কাব্যে বড়ু চণ্ডীদাসের ভণিতা পাওয়া যায় কতবার? 43 বার। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি। কাব্যের ধরন কি? কাব্যের ধরন হলো নাট্যধর্মী, আখ্যানধর্মী, গীতিধর্মী। কাব্যের প্রকৃত নাম কি? কাব্যটির প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ ছিল বলে জানা যায়। শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটির কথা প্রথম বলেন কে? প্রথম বলেন নলিনীনাথ দাশগুপ্ত। কাব্যের খণ্ড সংখ্যা সম্পর্কে এখন আমরা জানব। কাব্যে খণ্ড সংখ্যা হলো 13টি। মোট 13টি খণ্ড রয়েছে এই কাব্যের মধ্যে। খণ্ডগুলি হলো, দেখো এখানে যে খণ্ডগুলির নাম লেখা হয়েছে পরপরভাবে সাজানো রয়েছে। এখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন দিতে পারে। জন্মখণ্ড প্রথম খণ্ডে রয়েছে, 2 নম্বরে রয়েছে তাম্বুল খণ্ড, 3 নম্বরে রয়েছে দান খণ্ড, 4 নম্বরে রয়েছে নৌকা খণ্ড, 5 নম্বরে রয়েছে ভার খণ্ড, 6 নম্বরে রয়েছে ছত্রখণ্ড, 7 নম্বরে রয়েছে বৃন্দাবন খণ্ড, 8 নম্বরে রয়েছে কালীয় দমন খণ্ড, 9 নম্বরে রয়েছে বস্ত্রহরণ খণ্ড, 10 নম্বরে রয়েছে হার খণ্ড, 11 নম্বরে রয়েছে বান খণ্ড, 12 নম্বরে রয়েছে বংশী খণ্ড ও 13 নম্বরে রয়েছে রাধা বিরহ। খণ্ডের পরিচয় সম্পর্কে জানবো এখন। কাব্যের জন্মখণ্ডে আমরা নারদ চরিত্রটিকে পাই। কোন খণ্ডে আমরা নারদ চরিত্রটিকে পাই? শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের জন্মখণ্ডে, অর্থাৎ প্রথম খণ্ডে। কাব্যের ভারখণ্ডের কাহিনী অসম্পূর্ণ। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ যে 13টি খণ্ডের মধ্যে কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ? অ্যান্সার কী হবে? ভারখণ্ড। রাধা বিরহকে প্রক্ষিপ্ত মনে করেন অনেকেই। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের তাম্বুল খণ্ড থেকে রাধাকৃষ্ণ ও লীলা কাহিনীর সূত্রপাত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি যে কোন খণ্ডের কাহিনী থেকে আমরা জানতে পারি যে সেখানে আর কি রাধাকৃষ্ণ লীলা কাহিনীর সূত্রপাত হয়েছিল, শুরুটা হয়েছিল। তো অ্যান্সার কী হবে? তাম্বুল খণ্ড। কাব্যের দান খণ্ডে কৃষ্ণ দানে সেজেছেন। বৃন্দাবন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়। কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়? শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অ্যান্সার হবে বৃন্দাবন খণ্ড। কাব্যের পদ পরিচয় সম্পর্কে এখন আমরা জানব। খণ্ডিত পদ সহ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট 418টি পদ রয়েছে। সর্বাধিক পদ পাওয়া যায় দান খণ্ডে। আর মোট পদের সংখ্যা কত এই দান খণ্ডে? 112টি। সর্বাধিক পদ কিন্তু রয়েছে এই খণ্ডে। সর্বনিম্ন পদ রয়েছে হার খণ্ডে। হার খণ্ডের সর্বনিম্ন পদের সংখ্যা কত? 5টি। এই তথ্যগুলিও খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা হলো 161টি। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। সর্বাধিক সংস্কৃত শ্লোকের সংখ্যা পাওয়া যায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের দান খণ্ডে। মোট কতগুলো শ্লোক রয়েছে সেখানে? 46টি। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ধ্রুব পদের সংখ্যা হলো
344টি। এই কাব্যের সর্বাধিক নাটকীয় চরিত্র হলো রাধা চরিত্রটি। কাব্যে রাধার বয়স হলো 11 বছর। রাধার পিতা হলেন কে? সাগর। মাতা হলেন পদুমা বা পদ্মা এবং স্বামী হলেন অভিমন্যু বা আয়নী ঘোষ। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের দুটি চরিত্র বড়াই হলেন রাধার মাতার পিসি। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের দুটি চরিত্র অর্থাৎ বড়াই হলেন রাধার মাতার পিসি। তিনি রাধার কাছে 3 বার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছেন। এই তথ্যটি গুরুত্বপূর্ণ। এই কাব্যটি ছাড়া আর যে গ্রন্থটির মধ্যে রাধাকৃষ্ণ ও বড়াই এর কথা রয়েছে তা হলো দৈবকীনন্দন সিংহের গোপাল বিজয় কাব্যে। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। যেরকম প্রশ্ন দিতেই পারে রাধাকৃষ্ণ ও বড়াই এই 3টি চরিত্রের কথা আমরা শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বাদে আর কোন কাব্যে পাই? তো অ্যান্সার কী হবে? দৈবকীনন্দন সিংহের রচিত গোপাল বিজয় কাব্যে। এখন আমরা জানব এই কাব্যের রাগ রাগিনী সম্পর্কে। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট 32টি রাগ রাগিনী পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য রাগ রাগিনী হল আহের, মালব, দেশাক, বসন্ত, মল্লার, কেদার, রামগিরি ইত্যাদি। প্রত্যেকটি হলো রাগ রাগিনী এক একটি। এর মধ্যে পাহাড়িয়া রাগ সর্বাধিক ব্যবহৃত হয়েছে এই কাব্যের মধ্যে। কাব্যে উল্লেখিত তাল হলো জ্যোতি, ক্রীড়া, একতালি, লঘুশেখর, রূপক, আটতালা। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে যে সমস্ত খণ্ডে বসন্তকালের উল্লেখ রয়েছে সেই খণ্ডগুলি হল তাম্বুল খণ্ড, বৃন্দাবন খণ্ড, বানখণ্ড ও বংশীখণ্ড। এই 4টি খণ্ডেই বসন্তকালের উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বর্ষা ঋতুর উল্লেখ রয়েছে নৌকা খণ্ডে। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের দানখণ্ডে গ্রীষ্ম ঋতুর উল্লেখ রয়েছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী ক্লাসে আমরা করব এই ডিটেলস ক্লাস অর্থাৎ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।